আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা টেন্স সম্পর্কে ভিডিওতে বিস্তারিতভাবে ধারণা নিব। গত ভিডিওতে আমরা সেন্টেন্স সম্পর্কে পড়েছিলাম। আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। আজকে আমরা টেন্স সম্পর্কে জানব। টেন্স হচ্ছে সময় বা কাল। এর ডেফিনেশন হচ্ছে টেন্স হলো ক্রিয়ার এমন একটি রূপ যা দ্বারা কোনো কাজ বা ঘটনার সময় এবং তার অবস্থা বোঝায়। অর্থাৎ সাধারণ ভাষায় টেন্স হচ্ছে কর্তা একটি কাজ কখন সম্পন্ন করছে সেটা ইঙ্গিত করে টেন্সের মাধ্যমে। টেন্স হচ্ছে সময় বা কাল। টেন্সকে ইংলিশ গ্রামারে টেন্স প্রধানত ৩ প্রকার এবং মোট ১২টি টেন্স রয়েছে। টেন্স প্রধানত ৩ প্রকার। কাল সাধারণত ৩ প্রকারই হয়: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এবং টেন্সই হচ্ছে কাল, সুতরাং টেন্স ৩ প্রকার হবে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রত্যেকটি কালকে আবার ৪ ভাগে বিভক্ত করা হয়, যার ফলে সর্বমোট টেন্স ১২টি হয়। প্রেজেন্ট টেন্স হচ্ছে যে ভার্ব দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ হওয়া, চলমান থাকা বা সম্পন্ন হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা কাজ হয়ে গেছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ করাকে বোঝায়, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান। প্রেজেন্ট টেন্সকে ৪ ভাগে বিভক্ত করা হয়েছে: প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট V1 ES যুক্ত হবে প্লাস অবজেক্ট। ES কোন সময় যুক্ত হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা অনেকের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি, তুমি ব্যতীত যা রয়েছে তাই হচ্ছে থার্ড পারসন। এটা একদম সহজ ভাষায়। আমি কে আমি অথবা উই, এবং তুমি কে ইউ। আই, উই এবং ইউ ব্যতীত যা রয়েছে তাই হচ্ছে থার্ড পারসন। এখন দেই, তারা, এটা হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল নাম্বার, সুতরাং সিঙ্গুলার নাম্বার হতে হবে। হি এবং শি, এগুলা হচ্ছে ইট, এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ইট, শি, হি এগুলার পরে ভার্বের সাথে এস যুক্ত হবে বা ইএস যুক্ত হবে। কখন? যখন এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়বে। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। আপনারা এই স্ট্রাকচারটি নোট ডাউন করে রাখবেন। ইংলিশ যেহেতু পড়ছেন টেন্স সম্পর্কে, সুতরাং আপনারা নোট বই নিয়ে সাথে বসবেন এবং স্ট্রাকচার বলার এবং দেখানোর সাথে সাথেই লিখে ফেলবেন, কারণ ইংলিশ এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন এবং ইংলিশ বোঝার পর সেটাকে প্র্যাকটিস করে একদম ক্লিয়ার করা যায়। ইংলিশ একদম প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং আপনারা স্ট্রাকচারটি নোট ডাউন করে রাখবেন। এবং আমি যে বলেছি টেন্স ৩ প্রকার, কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং মোট ১২টি, এটাও নোট ডাউন করে রাখবেন। এবং সংজ্ঞা তো আপনারা বুঝছেনই, টেন্স হচ্ছে কাল এবং প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো কাজ হওয়া, পাস্ট হচ্ছে অতীতকালে কোনো কাজ হওয়া এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হওয়া। এটা একদম সিম্পল। আপনারা শুধু স্ট্রাকচারটি নোট ডাউন করে রাখবেন, কারণ স্ট্রাকচার আপনাদের কাজে আসবে। পরের টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট। শি ইজ রিডিং আ বুক। এখন এম ইজ আর কি? এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। এটা আপনাদের মুখস্থ করতে হবে, স্ট্রাকচারটি নোট ডাউন করতে হবে। এটা প্রেজেন্ট টেন্সের মধ্যেই শুধু বসবে। এম বসবে আই এর ক্ষেত্রে, ইজ বসবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এবং আর বসবে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, এবং ইউ সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও আর বসবে। শুধু ইউ ব্যতীত বাদবাকি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসবে। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। শি ইজ, শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার এজন্য ইজ। রিডিং, রিড, আইএনজি, রিডিং এ বুক, বই পড়ছে, সে বই পড়তেছে। এটা কন্টিনিউয়াসলি পড়ছে, মানে বর্তমান অবস্থায় এই কাজটা চলছে, এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে যাচ্ছি, কারণ এর মাধ্যমে মুখস্থ করানো তো সম্ভব হবে না, বোঝানো সম্ভব হবে এবং আপনারা বুঝবেন। এবং বোঝার পর এই স্ট্রাকচারটি জাস্ট নোট ডাউন করে রাখবেন, এবং আপনাদের যদি গাইড বই থাকে গাইড বইয়ের মাধ্যমে আপনারা মিলিয়ে নিতে পারেন, অথবা নিজে নিজে মনে মনে থিঙ্কিং করে এই স্ট্রাকচার মোতাবেক সব বাক্য গঠন করবেন, তাহলে টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, বি3, অবজেক্ট। হ্যাভ হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব, এটা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজ ভার্ব এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। হ্যাভ থাকবে
প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, এবং হ্যাজ থাকবে সিঙ্গুলার, এবং হ্যাভটা আই হ্যাভ এর ক্ষেত্রেও বসবে, ইউ হ্যাভ এর ক্ষেত্রেও বসবে। এই দুইটা ব্যতীত বাদবাকি সব সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। যেমন দেই হ্যাভ, দেই হচ্ছে প্লুরাল নাম্বার, হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। আমি যে ছোট ছোট পয়েন্টগুলো বলছি, যেমন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কোন ভার্বটি বসবে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কোনটি বসবে, এগুলো বুঝবেন এবং বিশেষ দ্রষ্টব্য লিখে এটা নোট ডাউন করে ফেলবেন, কারণ এগুলা ছোটখাটো ভুল সাধারণত সাবজেক্ট বাক্য বানানোর সময় হয়ে থাকে। যেমন আপনি লিখে ফেলতে পারেন আই হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক হবে। সুতরাং এই হ্যাভ হ্যাজ এর মধ্যে ছোটখাটো কনফিউশন লেগে থাকে স্টুডেন্টদের। এজন্য আপনারা এই ছোটখাটো পয়েন্ট যদি লিখে রাখেন, তাহলে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এগুলা শুদ্ধ হয়ে যাবে। সুতরাং সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, B3 থাকবে, অবজেক্ট থাকবে। B3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে ফিনিশ হচ্ছে ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। আবার বলছি, হ্যাভ হ্যাজ কোন ক্ষেত্রে ব্যবহার হবে? হ্যাজ হবে সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হবে প্লুরাল নাম্বার। এখন আই সিঙ্গুলার নাম্বার এবং ইউ সিঙ্গুলার নাম্বার, এই দুইটার ক্ষেত্রেও হ্যাভ ব্যবহার হবে। শুধু এই দুইটা ব্যতীত বাকি সব সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিনটা যুক্ত হবে। বিন সব ক্ষেত্রেই যুক্ত হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর, টাইম, মানে কত সময় ধরে ঘটছে এই অংশটাই নির্দেশ করবে। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। আমি স্টাডি করতেছিলাম 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টার জন্য, বা স্টাডি করতেছি 2 ঘন্টা ধরে। এটা সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং, অবজেক্ট, অবজেক্ট এখানে নেই। ফর 2 hours হচ্ছে এক্সটেনশন, এখানে অবজেক্ট নেই। অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করবেন? যদি ভার্বের পরের অংশে ভার্বের কে কি কাকে প্রশ্নের উত্তর দেয়, তাহলে সেটি হবে অবজেক্ট, এবং উত্তর না পেলে সেটি অবজেক্ট হবে না। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কোথায় যাচ্ছি? স্কুলে। এটা কোথায় অর্থ প্রকাশ করেছে? ভার্বের কোথায় প্রশ্নের উত্তর দিয়েছে ভার্বের শেষের অংশটায়, টু স্কুলে, তাহলে এটি অবজেক্ট হবে না। কে কি কাকে? আই রিড দ্য বুক, আমি বই পড়ছি। কি পড়ছি? বই পড়ছি, তখন দ্য বুক হবে অবজেক্ট। এক কথায় আপনার ভার্বের কে কি কাকে প্রশ্নের উত্তর যদি দেয় ভার্বের পরের অংশে, তাহলে এটি হবে অবজেক্ট, না হলে এটি হবে এক্সটেনশন। সুতরাং এটি হচ্ছে এক্সটেনশন, এটা সময় ইঙ্গিত করছে। তারপরে হচ্ছে পাস্ট টেন্স, এটি হচ্ছে অতীতকাল। পাস্ট অর্থ অতীত, এটার অর্থেই আপনারা সংজ্ঞাটি বুঝে ফেলছেন, যে ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ হওয়া, চলমান থাকা বা সম্পন্ন হওয়া বোঝায়, তাকে পাস্ট টেন্স বলে। একদম সিম্পল। তারপরে কি? পাস্ট সিম্পল টেন্স। এখন আপনাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে স্ট্রাকচারগুলো মুখস্থ করা এবং প্রেজেন্ট টেন্সকে বোঝা একটু টাফ হয়ে যেতে পারবে। যখন আপনারা প্রেজেন্ট টেন্সটি শেষ করে ফেলবেন, তখন পাস্ট টেন্স, ফিউচার টেন্স স্ট্রাকচার প্রায় সেম, এক্সাম্পলও সেম, জাস্ট অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব একটু চেঞ্জ হবে, দ্যাটস ইট। একটা টেন্স মুখস্থ করলে বাকি দুইটা টেন্স একদম সহজ, কারণ সিমিলার। পাস্ট সিম্পল টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, B2 অবজেক্ট। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে কি পেয়েছিলাম? B1 থাকবে, এখানে শুধু B2 টা থাকবে, বাদ বাকি সবকিছু সেম। শি ভিজিটেড ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকা ভিজিট করেছিল, ঢাকা দর্শন করেছিল। শি হচ্ছে সাবজেক্ট, ভিজিটেড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঢাকা হচ্ছে এক্সটেনশন, কারণ এখানে ভার্বের কোথায় এর উত্তর দিয়েছে, কে কি কাকে উত্তর দেয়নি। সুতরাং এটা হচ্ছে এক্সটেনশন ইয়েস্টারডে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। এক্ষেত্রেও সেম স্ট্রাকচার, শুধুমাত্র অক্সিলারি ভার্বটি চেঞ্জ হয়েছে। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্সের হচ্ছে এম, ইজ, আর, এবং পাস্টের হচ্ছে ওয়াজ ওয়ার। সুতরাং এই ছোটখাটো চেঞ্জেস থাকবে, বাদ বাকি একটা স্ট্রাকচার মুখস্থ করলে বাকি 3টি স্ট্রাকচার আপনাদের মুখস্থ হয়ে যাবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। এক্ষেত্রে দেই
ওয়াজটা যুক্ত হবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ওয়ারটা যুক্ত হবে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছিল, মানে পাস্টে অর্থাৎ অতীতে এই কাজটি চলমান ছিল, তারা ক্রিকেট খেলতেছিল। দে ওয়ার প্লেইং ক্রিকেট। এরপরে টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট হ্যাড, B3 অবজেক্ট। আমরা প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ ভার্ব পেয়েছিলাম, এখানে হ্যাড ভার্বটি যুক্ত হবে কারণ এটি হচ্ছে পাস্ট টেন্সের হ্যাড ভার্ব। এখানে শুধু এই ভার্বটি চেঞ্জ হয়েছে, বাদ বাকি সব স্ট্রাকচার সেম রয়েছে। হি হ্যাড, হ্যাডটি সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে যুক্ত হবে, এজন্য এখানে আর কোনো কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, সে টাস্কটি কমপ্লিট করে ফেলেছিল। এখানে পাস্টে টাস্কটি কমপ্লিট হয়েছে, এজন্য পারফেক্ট টেন্সে পড়েছে। যদি টাস্কটি পাস্টের মধ্যে কন্টিনিউয়াসলি চলতো তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো। যেহেতু পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি, যেমন এটা যে কোনো কালেই হোক এটা কমপ্লিট হয়ে যাবে, এটি পারফেক্ট টেন্সের মধ্যে প্রকাশ পায়। সুতরাং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে গেলে সেটা ইঙ্গিত করবে পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, সে টাস্কটি কমপ্লিট করে ফেলেছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন, বিনটি যুক্ত হবে যেরকমটা প্রেজেন্ট টেন্সে হয়েছিল, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, সিন্স ফর টাইম সেম, শুধুমাত্র হেডটা যুক্ত হয়েছে। শি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, শি সাবজেক্ট, হ্যাড বিন যেভাবে আছে সেভাবেই থাকবে, ওয়েটিং ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট এখানে নেই, অবজেক্ট চাইলে আপনারা বসাতে পারবেন, ফর অ্যান আওয়ার 1 ঘন্টার জন্য। তারপরেরটা কি, ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, যে ভার্ব দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হওয়া, চলমান থাকা বা সম্পন্ন হওয়া বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হওয়া, চলমান থাকা, অর্থাৎ ভবিষ্যৎ রিলেটেড কোনো কাজকে ফিউচার টেন্স দ্বারা বোঝানো হয়। ফিউচার টেন্সকেও আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম ভাগ হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। স্ট্রাকচারও সেম, শুধুমাত্র ফিউচার টেন্সের অক্সিলারি ভার্বটি বসবে। এক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বটি সিম্পল টেন্সের মধ্যে অর্থাৎ ইনডিফিনিট টেন্সের মধ্যে বসেনি, কিন্তু এখানে ফিউচার টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বটি প্রথমেই চলে আসবে। সাবজেক্ট উইল অথবা এখানে শ্যালও বসতে পারে। শ্যাল কখন বসবে, যখন কর্তা কোনো কাজ অবশ্যই করবে সেটা বোঝাতে শ্যাল বসবে। স্বাভাবিকভাবে এখানে উইল বেশিরভাগ বসে। B1 অবজেক্ট, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প ইউ যদি বলতো তাহলে সে অবশ্যই সাহায্য করবে সেটা ইঙ্গিত করত। সুতরাং আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তারপরটা কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল বি, ভার্ব আইএনজি অবজেক্ট। প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই উইল বির জায়গাত অক্সিলারি ভার্বটি বসেছিল, এখানে অক্সিলারি ভার্বটি আসে, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে অলরেডি বসে গেছে, সিম্পল টেন্সে অলরেডি বসে গেছে, এজন্য এখানে বি ভার্বটি যুক্ত হবে। উইল বি অথবা শ্যাল বি, আমরা উইল বি জানবো, এত কনফিউশনের দরকার নেই। উইল বি সাবজেক্ট, উইল বি ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। দে উইল বি ট্রাভেলিং টুমরো, তারা ট্রাভেলিং করবে কখন, আগামীকাল। ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল হ্যাভ, B3 অবজেক্ট। এখানেও হ্যাভ ভার্বটি যুক্ত হবে। উইল হ্যাভ, এখানে হ্যাজও যুক্ত হতে পারে, হ্যাভও যুক্ত হতে পারে, এবং শ্যাল উইল যে কোনোটা যুক্ত হতে পারে। সাবজেক্ট উইল হ্যাভ, B3 অবজেক্ট। She will have finished the project. She will have, she হচ্ছে সাবজেক্ট, will have এর জায়গায় will have finished the project। এখানে স্ট্রাকচারের সাথে আপনারা মিলাবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন এক্সাম্পল সহ নিজের মন থেকে একই স্ট্রাকচারের মাধ্যমে নতুন নতুন এক্সাম্পল বানাতে, তাহলে টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে। টেন্স একদম সহজ, শুধুমাত্র আপনাদের প্রথম যে প্রেজেন্ট টেন্সটি রয়েছে সেটা স্ট্রাকচার মুখস্থ করতে একটু সময় লাগবে, তারপর পাস্ট এবং ফিউচারের মধ্যে শুধুমাত্র অক্সিলারি ভার্বের ক্ষেত্রে চেঞ্জেস আসবে, বাদ বাকি সব সেম। সে কাজটি শেষ করে ফেলবে,
এখানে ভবিষ্যতে শেষ করে ফেলার কথা বলা হয়েছে, অর্থাৎ পারফেক্ট করার কথা বলা হয়েছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট উইল হ্যাভ বিন B3 ING অবজেক্ট সিন্স ফর টাইম। এখানে আসলে মূলত বোঝার কোনো কিছুই নেই, এখানে শুধু স্ট্রাকচারটি মুখস্থ করবেন এবং এই যে টাইটেলটা এটা কি প্রকাশ করছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, মানে ভবিষ্যতে কোনো কাজ হবে, পারফেক্টলি হবে, সেটাই বোঝাচ্ছে। ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পারফেক্টলি হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফিউচারে হবে, কত সময় ধরে এটাও ইঙ্গিত করবে। এবং স্ট্রাকচারটি পড়বেন এবং সেটা দিয়ে নতুন নতুন বাক্য গঠন করবেন, তাহলেই ইংলিশ একদম ক্লিয়ার। ইংলিশ প্র্যাকটিসের উপর আগেও বলেছি, এখনো বলছি, ইংলিশকে শুধু বুঝলে পড়লে চলবে না। আপনারা এই ভিডিওতে বুঝবেন ঠিক আছে, কিছু কিছু জায়গায় হয়তো কনফিউশন আসতে পারে, এজন্য বলছি আপনারা নোট ডাউন করে রাখবেন। যখন প্র্যাকটিস করতে যাবেন, প্র্যাকটিস করতে করতে এগুলা অনেক ক্লিয়ার হয়ে যাবে। বাই নেক্সট মান্থ, এটা কিন্তু স্ট্রাকচারের মধ্যে পড়েনি, এটা হচ্ছে একটি এক্সটেনশন। বাই নেক্সট মান্থ আমাদের মেইন সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়েছে, আই উইল হ্যাভ বিন। আই হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ বিনের জায়গায় উইল হ্যাভ বিনই থাকবে। ওয়ার্কিং হেয়ার ফর 5 years, হেয়ার কিন্তু অবজেক্ট নয়, এখানে জায়গা নির্দেশ করেছে, সুতরাং কে কি কাকে প্রকাশ করেনি। ফর 5 years, 5 বছরের জন্য। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years, এটি স্ট্রাকচারের সাথে মিল হয়েছে এবং এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছে। এই ছিল আজকের টেন্স রিলেটেড ভিডিও। আমি একদম শর্টলি আপনাদেরকে বুঝিয়ে গিয়েছি টেন্স, যাতে আপনারা জটিলভাবে না নেন। এখন যারা নতুন তাদের জন্য এটা হয়তো বোঝা যায়নি, কারণ স্বাভাবিকভাবে কোনো কিছু যখন আপনারা বুঝবেন তখন বোঝার পাশাপাশি সেটা মুখস্থ করা পসিবল নয়, কারণ ইংলিশের মধ্যে এটা হয় না। গণিতের মধ্যে আপনারা বুঝবেন, ট্রাই করবেন, এটা গণিতের মতো নয়, আপনারা স্ট্রাকচার মুখস্থ করবেন সূত্রের মতন এবং সেটাকে শুধু প্রয়োগ করবেন, সেটার দ্বারা নতুন নতুন সেন্টেন্স বানাবেন, তখন দেখবেন একদম টেন্স ক্লিয়ার হয়ে যাবে। নতুন অবস্থায় যেন টেন্স ক্লিয়ার হবে, আপনারা ইংলিশে কথা বলা শুরু করবেন, এরকমটা হবে না। আপনাদের টেন্স মুখস্থ করতে হবে, টেন্স মুখস্থ করে স্ট্রাকচার মুখস্থ করতে হবে, তারপর সেটাকে প্রয়োগ করবেন, নিজে নিজে বাক্য বানাবেন, তাহলেই টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু সময় দেন, 1 মাস সময় দেন, প্রতিদিন একটা স্ট্রাকচার দিয়ে 4-5টা উদাহরণ তৈরি করেন, দ্যাটস ইট, 1 মাস পরে টেন্স একদম ক্লিয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, এবং আমি টেন্স রিলেটেড একটি PDF শিট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই PDF শিটটি ডাউনলোড করেও টেন্সের স্ট্রাকচার ডিটেইলে উদাহরণ সহ পড়তে পারেন এবং বুঝতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।